ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা নাস্তা খাওয়া থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকালের নাস্তায় ছিল লাল চিরা, পাকা আম আর মিষ্টি দই। তো লাল চিরাটা বেশ কয়েকদিন আগেই স্বপ্ন থেকে কিনেছিলাম, খাওয়া হচ্ছিল না। আজকে সকালে নাস্তার তেমন কিছু ছিল না, ঘরে আম ছিল, ভাবলাম আম চিরা দই দিয়ে আজকে সকালের নাস্তাটা হয়ে যাক। আদিহাকে তার বাবা খাইয়ে দিচ্ছে, আর আমি একটু পরে খাবো। ঘরের কাজকর্মগুলো আগে শেষ করি, তারপরে খেয়ে নেব। সকালে ঘুম থেকে উঠেই খেতে পারি না, কিছুক্ষণ ঘরের কাজকর্মগুলো শেষ করে তারপরে নাস্তাটা খাই। আর বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে আমার খেয়েও কিন্তু শান্তি হয় না, সেজন্য আগে বিছানাটা গুছিয়ে নেই, তারপরে নাস্তাটা করি। ঘুম থেকে ওঠার পরে বিছানাটার অবস্থা একদমই নাজেহাল থাকে, এতগুলো কাঁথা থাকে বিছানায়। আর আদিহা যেহেতু বিছানায় করে, মানে বিছানায় আর কি আমি যে ক্লথটা থাকে সেটা বিছিয়ে দিই, তার উপরে একটা কাঁথা দিয়ে দেই। এখন আমি ডাইপার পরাই না, বেশ কিছুদিন হলো, কয়েক মাস হলো আর কি ডাইপারটা বাদ দিয়েছি। তো যেহেতু রাতে একবার করে সেজন্য একটা কাঁথা দিয়ে রাখি, এটাতেই হয়ে যায়। তো আপুরা কমেন্ট করে জানাবেন তো, যারা বাচ্চার মায়েরা আছেন, আদিহার বয়সী বাচ্চা যে আপুদের আছে আর কি, 2.5 বছর বয়স আদিহার, তো ওই বাচ্চারা কি বিছানায় করে, মানে ক্লথের মধ্যে করে, নাকি ডাইপার পরিয়ে দেন, বা করে না কিনা সে বিষয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এইভাবে আদিহার অভ্যাস হয়ে গিয়েছে, মাঝে মাঝে যদি একটু ঠান্ডা দিন দেখি, তো সেদিন যদি আমি ডাইপারটা পরিয়ে দিতে চাই, অর্ধেক রাতে আমাকে ডাইপারটা খুলে ফেলতে হয়। ডাইপার থাকলে আদিহা করতে পারে না, তো তার যেহেতু এভাবে অভ্যাস হয়ে গিয়েছে এই জন্য আর কি ডাইপারটা আর দিচ্ছি না, একটা ক্লথ আর কাঁথার মধ্যেই তাকে দিচ্ছি। আর করার পরে আমি সাথে সাথেই সজাগ হয়ে যাই। তো কিভাবে হয় সেটা আমি জানি না, তবে আমি বুঝে যাই যে আদিহা দিয়েছে, তখন কাঁথাটা চেঞ্জ করে আরেকটা কাঁথা দিয়ে দেই, তো সেটাতে আর করে না, তাহলে বোঝা যায় রাতে একবারই করে। যাই হোক, বিছানাটা পরিপাটি করে গুছিয়ে কাঁথাগুলো সব ড্রয়ারে রেখে তারপরে আসলাম ব্রাশ করে নেওয়ার জন্য। তারপরে এসে দেখি কলে একদমই পানি নেই। হঠাৎই চোখে পড়লো কোনো কলেই পানি নেই। তো কেন পানি নেই, তারপরে যে বাড়িওয়ালার দায়িত্বে আছে আর কি, তাকে ফোন করে জানা হলো যে আজকে নাকি মোটর নষ্ট হয়ে গিয়েছে, বিকালের আগে পানি আসবে না। তো কেমন একটা যন্ত্রণা হলো। গতকাল রাত থেকে আমি আরও ভেবে রেখেছিলাম আজকে কয়েক পদে রান্না করব, কালকে সহ হয়ে যাবে, একটু বেশি করে রান্না করে রাখবো। তো এখন দেখি ঘুম থেকে উঠে ব্রাশই করতে পারছি না। তো এটাই হচ্ছে জীবন, আর এটাই হচ্ছে বাস্তবতা। আমরা ভাবি এক আর হয় আর এক। অফিস থেকে এক বালতি পানি এনে তারপরে সেটা বাথরুমে রাখা হয়েছে, আর সেটা দিয়েই সারাদিন মোটামুটি যে টুকটাক কাজগুলো আছে সেগুলোই করে নেব। রান্নাটা আর করতে পারবো না, কারণ এইভাবে টানা পানি দিয়ে আমি রান্নাও করতে পারি না, গোসলও করতে পারি না, কেন জানি আমার শান্তি লাগে না। যাই হোক, এক মগ পানি দিয়ে কোনোভাবে ব্রাশ করে আসলাম, এখন আরাম করে নাস্তাটা করে নিচ্ছি। আর আদিহাকে তো তার বাবা আগেই খাইয়ে দিয়েছে, তার বাবা আদিহাকে খাইয়ে দিয়ে তারপরে অফিসে চলে গিয়েছে। আর এখন আদিহাকে কতগুলো খেলনা দিয়ে রেখেছি, ফ্লোরে বসে খেলছে, আর আমি এদিকে একটু শান্তি করে নাস্তাটা করে নিচ্ছি। লাল চিরাটা ভেজানোর সময় একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম, তো সবগুলো আমরা শেষ করতে পারিনি, এই জন্য ভাবলাম বাহিরে রাখার চেয়ে ফ্রিজে রেখে দিই, বিকালে না হয় আরও একটু খেয়ে নেব, ঠান্ডা ঠান্ডা খাবো, তখন ভালো লাগবে, এই চিন্তা করে ফ্রিজে রেখে দিলাম। আর এখন টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। প্রতিবেলা খাবার খাওয়ার পরে আমি টেবিলটাকে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নেই। টেবিলটা মুছে নিলে এখানে মশা মাছি এগুলো থাকে না, তো টেবিলটা সবসময় পরিষ্কার থাকে।
নাস্তা খাওয়ার পরে টেবিলটা ক্লিন করে নেওয়ার পরে এখন আসলাম আরও একটা রুমে, এই রুমের বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন ম্যাট্রেস ভালো নাকি তোশক ভালো। আমার ঘরে তো তিনটাই আছে, মানে ম্যাট্রেস, তোশক, জাজিম, তো সবগুলোই কিন্তু আছে আর সবগুলোতেই মোটামুটি আমাদের শোয়া হয়। তো আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি ম্যাট্রেসটাই ভালো আমার কাছে মনে হয়। মেরুদণ্ডকে ভালো সাপোর্ট দেয় ম্যাট্রেসে শোয়ার পরে, আবার ঘাড় এবং কোমরের ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে। তোশকটার যেহেতু তুলনামূলক দামটা অনেক কম, ম্যাট্রেসের দামটা একটু বেশি, তবে একবার ভালো মানের ম্যাট্রেস কিনে নিলেই হয়, তাহলে অনেক দিন পর্যন্ত টেকসই হয়। আর আমরা যেহেতু ম্যাট্রেসের উপরে একটা টপারও বিছিয়ে নিয়েছি, তো টপারটা খুবই ভালো মানের বিছিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আমাদের কোনো একটা সমস্যা হয় না। অনেক ধরনের টপার আছে যেগুলো একটু নরম টাইপের থাকে, তো সেগুলোতে শুলে কিন্তু সমস্যা হয়, ঘাড় ব্যথা, কোমর ব্যথা হয়ে থাকে। তো আমরা একটু ভালো মানেরই কিনেছি একটু দাম দিয়ে। আশা করছি আপুর কমেন্টের উত্তর আপু পেয়ে গিয়েছেন। এবার ভিডিওতে ফিরে আসি। গত বছর বেশ কয়েকটা চাদর কিনেছিলাম, একটু কম দামের কিনেছিলাম, যেন ভিডিও করতে পারি আর ভিডিওতে দেখতে যেন চাদরগুলো ভালো লাগে, সেই জন্যই কেনা হয়েছিল। তার মধ্যে এই চাদরটা একটা। তো এই চাদরগুলোতে কয়েকদিন শোয়ার পরেই ববলিন উঠে যায়, একদমই ভালো না। তো ভাবলাম এই বিছানাটায় বিছিয়ে দেই, এখানে তো আর আমাদের খুব একটা শোয়া হয় না, খুব একটা বলতে গরমে তো আমরা এই রুমে আসিই না, শীতের দিনে শোয়া হয়। তো গুছিয়ে রাখলে সুন্দর লাগবে দেখতে, চাদরটা দেখতে এমনিতে সুন্দর। তো কথায় আছে না যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, অনেকটা সেরকমই এই চাদরটাও। কত সুন্দর লাগছে না ঘরটাকে দেখতে, সাদা চাদর, তার মধ্যে বড় বড় ফুল। ঘরটা কিন্তু অনেকটাই আলোকিত হয়ে গিয়েছে এই চাদরটা বিছিয়ে নেওয়ার পরে। যাই হোক, গত একটা ভিডিওতে আমি এই ক্যালেন্ডারটাকে উল্টিয়ে দিয়েছিলাম, জুলাই মাসটাকে সামনে রেখেছিলাম আর কি। তখন একটা মহিলার ছবি ক্যালেন্ডারে এসেছিল, তো তখনও কিন্তু এটা আমার চোখে পড়েছে, কিন্তু যেহেতু ভিডিও করছিলাম তাড়াহুড়া করে ভিডিওটা শেষ করেছি। তো ওই ভিডিওটাতে একজন আপু কমেন্ট করেছিলেন ঘরে মানুষের ছবি থাকলে ফেরেশতা আসে না। জি আপু, সেটা আমি জানি। এই জন্য কিন্তু আমি আমাদের অনেকগুলো ফটো ফ্রেম, তারপরে ফটো অ্যালবাম, এগুলো কিছুই আমি ঘরে রাখি না। যেগুলো কিনেছিলাম সেগুলো আমি আলমারিতে বা ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি, একটাও সাজিয়ে রাখি না। তো ওই দিন ভুলবশত এটা আমার ভিডিওতে চলে এসেছে। তো যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু আমার মাথায় ছিল, কিন্তু ওই যে বললাম তাড়াহুড়া করে শেষ করেছি। তো আজকে ভাবলাম যে ভিডিওর মাধ্যমেই সেটাকে আমি আবারও চেঞ্জ করে দেই, তাই জুলাই মাসটা রেখেই আমি অগ্রিম আগস্ট মাসের যে একটা ছবি সেটা দিয়ে দিলাম, দেখতেই পারলেন আপনারা। আজকে আমি ঘরের কাজগুলোই করে নিচ্ছিলাম, কারণ রান্নার চাপ নেই। ওই টানা এক বালতি পানি দিয়ে তো আর রান্না করা যায় না, শুধু ভাতটা রান্না করব, আর তরকারি যেগুলো লাগবে সেগুলো হোটেল থেকে এনে দুপুরটা চলে যাবে, তারপরে রাতে আবার রান্না করে নেব। আনহা আর আদিহার ব্যাংকে কিছু টাকা রেখে দিচ্ছি। আদিহার ব্যাংকে তো একটু বেশি করে রাখতে হবে, কারণ সামনেই আদিহার জন্মদিন নভেম্বরে। আনহার জন্মদিনে আনহার ব্যাংক ভাঙ্গা হয় আর আদিহার জন্মদিনে আদিহার ব্যাংক ভাঙ্গা হয়। তো এটা আমি রুটিন করে ফেলেছি এবং তাদেরও অভ্যাসে পরিণত হয়েছে, প্রতি জন্মদিনে একটা একটা ব্যাংক ভাঙ্গা হয়। পুরো 1 বছর পর্যন্ত তারা টাকা জমায়, তারপরে ভাঙ্গা হওয়ার পরে দেখি কতগুলো টাকা হয়েছে এবং তাদের জন্যই সেগুলো আবারও সঞ্চয় করে রেখে দেই। আনহা তো নিজেরটা নিজেই জমাতে পারে আর আদিহাকে আমি জমাতে হেল্প করি। প্রত্যেকটা রুম আমি গুছিয়ে তারপরে এসেছি ভাত বসিয়ে নেওয়ার জন্য। রুমগুলো কিন্তু ঝাড়ু দিয়ে তারপরে এসেছি, এখন ভাত বসিয়ে তারপরে রুমগুলো মুছে নেব। তো গত একটা ভিডিওতে আমি এভাবে দেখিয়েছিলাম, আমি ভাত রান্না করার সময় রাইস কুকারে যে চাল নিয়েছি সেখান থেকে 1 মুঠ চাল আমি একটা বয়মে করে রেখে দিই, আর রেখে দিতে দিতে এই পর্যন্ত হয়েছে। আরও এরকম বয়ম কয়েকটা আছে। তো একজন আপু কমেন্ট করেছিলেন যে এইটা আগে আমাদের মা চাচিরা করতো, আর সেখান থেকে কিন্তু আমিও শিখেছি। তো এটা কেন করা হয়, এটাই আপুর প্রশ্নটা ছিল। তো এটা কিন্তু বিভিন্ন কারণে করা হয়। আমি করি হচ্ছে, অনেক সময় দেখা যায় চাল একেবারেই শেষ হয়ে গিয়েছে, আনহার বাবা অফিসের কাজের ব্যস্ততায় চাল আনা হচ্ছে না, তো বিপদের সময় আর কি এই চালগুলো কাজে লাগে, তখন এগুলো দিয়ে আবারও আমি ভাত রান্না করতে পারি।
আমার মনে হয় আমাদের মা চাচিরাও ঠিক এই জন্যই হয়তো এভাবে এক মুঠ করে চাল রেখে দিত, যেটাকে মুষ্টি বলা হতো আমাদের এখানে। তো এভাবে করে রেখে দিলে দেখা যায় বিপদের সময় চালগুলো কাজে লাগে। আর এক মুঠ করে চাল রাখার কারণে কিন্তু আমাদের ভাত কম পড়ছে না, কিন্তু এই এক মুঠি একটা সময় অনেকগুলো চাল হয়ে যাচ্ছে। তো সেগুলো চাল না থাকাকালীন সময়ে ভাত রান্না করা যাচ্ছে। আমার মতো আপনারাও কারা কারা এভাবে করে এক মুঠ চাল তুলে রাখেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যাই হোক, তারপরে আবারও ফিরে আসি ভিডিওতে। আজকে আমি বসে বসে ঘরগুলো মুছে নিচ্ছিলাম, প্রায়ই কিন্তু এই কাজটা করি। আমার কাছে মনে হয় মপ দিয়ে মুছলে ঘরটা ঠিক পরিষ্কার হয় না। হাত দিয়ে যতটুকু পরিষ্কার হবে মপ দিয়ে ততটুকু হয় না। আরও একটা সুবিধা হলো, ঘর যদি হাত দিয়ে মোছা হয় তাহলে কিন্তু আশেপাশে যে ফার্নিচারগুলো থাকে বা জিনিসগুলো থাকে সেগুলোও কিন্তু মোছা হয়ে যায়। মপ দিয়ে মুছলে সেটা হয় না। আমার বাসায় যেহেতু টাইলস নেই, লাল রঙের ফ্লোর, তো লাল রং করা আর কি ফ্লোরটাতে। তো হাত দিয়ে যখন আমি ফ্লোরটাকে মুছি, ফ্লোরটা দেখতে কিন্তু একদম চকচক করে, মনে হয় কেবলই রং করা হয়েছে এমনই লাগে। আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে পছন্দ করি। কেউ যদি আমার এই কাজগুলো করে দেয় তার কাজেও কিন্তু আমি ভুল ধরি। মানে আমার অভ্যাসই এটা যে আমার নিজের কাজগুলো নিজেরই করতে হবে, কেউ করে দিলেও যেন আমার শান্তি হয় না। তাই কিন্তু মপ থাকার পরেও আমি হাত দিয়ে এইভাবে ঘরটা মুছলে অনেক শান্তি পাই। তখন নিজেই যখন ঘরটাতে পা দিয়ে হাঁটি তখন মনে হয় যে একটা শান্তি কাজ করছে, পায়ে শান্তি লাগছে, মানে আমার পুরা মাথাই ঠান্ডা। তো আমার মতো কারা কারা এরকম আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রুমটা গুছিয়ে নেওয়ার পরে এখন রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই বিছানার চাদরটা বিছিয়ে নেওয়ার পরে আমার এই অন্ধকার রুমটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপুরা। কাজগুলো শেষ করতে করতেই পানি চলে এসেছিল। যে টাইমে পানি চলে এসেছে সেই টাইমে আর রান্না করার সময় নেই, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো আসলাম বাথরুমে কাপড়গুলো ধুয়ে তারপরে গোসল করে নেব। তো তার আগে আমি বাথরুমেও এই কাজগুলো করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমি যখন বালতিতে ডিটারজেন্ট দিয়ে কাপড়টা ভিজাই তখন ওইখান থেকে কিছুটা ডিটারজেন্টের পানি আমি এভাবে ফ্লোরে ফেলে দেই আর বাথরুমটাকেও ক্লিন করে নিই। এটাও আমার প্রতিদিনের রুটিন। একটু একটু করে প্রতিদিন যদি বাথরুমটাকে এভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু বাথরুমটাও খুব একটা ময়লা হয় না। এই ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকেরই হয়তো উপকার হতে পারে। যে একবারে বাথরুম ময়লা হওয়ার পরে ক্লিন না করে প্রতিদিন একটু একটু করে ক্লিন করে নিলে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হয় আর বাথরুমটাও ময়লা কম হয়। কাপড় ধুয়ে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপরে আসলাম দুপুরে খাওয়ার জন্য। আর আজকে যেহেতু হোটেল থেকেই খাবার এনেছে তো সেই জন্য এগুলোই বের করে নিচ্ছিলাম। বাচ্চাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল, তো তারা যেহেতু বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে আর এই জন্যই নিয়ে আসা। এই রান্নাঘর রেস্টুরেন্টের বিরিয়ানিটা আনহার খুব পছন্দ করে, তার জন্য নিয়ে এসেছিল। আর আমাদের জন্য মাছের তরকারি, তারপরে ভাজি, ভর্তা এগুলোই নিয়ে এসেছে। তারপরে আমি রাতে আবার রাতের জন্য রান্না করে নিয়েছি। দুপুরে এগুলো দিয়েই চলে গিয়েছে আমাদের। সংসার জীবনের প্রতিটা দিন যে আমাদের একরকম চলবে এরকম কিন্তু না, মাঝে মাঝে একটু অন্যরকম হয়। এই যে আজকের দিনটা আমরা একটু অন্যরকমভাবেই কাটালাম, রান্না করতে পারলাম না, হোটেল থেকে এনে খেলাম। এটার মধ্যেও একটা অন্যরকম শান্তি কাজ করে, দুজনে মিলে প্ল্যান করে তারপরেই সব কিছু করি আমরা। তো ভালোই লেগেছিল সেই দিনটাও, খারাপ লাগেনি, একটু অন্যরকম ছিল। চোখের নিমিষেই আরও একটা দিনও শেষ হয়ে গেল। দিন শেষে শুধু মানুষ নয়, আকাশে জমে থাকা মেঘগুলোও বাড়ি ফিরে যায়। আর এই মুহূর্তে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।